সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখরো 1 হাত উঁচু হয়ে ফনা বিস্তার করে উঠল। এক মুহূর্ত দেরি না করে ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মেরে সে সাপ ঝাঁপি থেকে বাইরে বেরিয়ে পড়ল। বাপরে বলে ইন্দ্র উঠোনে লাফিয়ে পড়ল। আমি বেড়ার গায়ে চড়ে বসলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাউয়ের ওপর আরেকটা কামড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। গপ্প মীরের ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মীরের ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত অবলম্বনে শ্রীকান্ত ও ইন্দ্রনাথ, দ্বিতীয় পর্ব। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। আগের পর্বে যা হয়েছে ছোট্ট করে মনে করিয়ে দিই। ইন্দ্রনাথের সঙ্গে পরিচয় হবার পর থেকেই শ্রীকান্তর জীবন রোমাঞ্চে ভরে উঠেছে। রাত্রিরে প্রথমবার ইন্দ্রনাথের সঙ্গে নৌকো করে মাছ ধরতে গিয়ে শ্রীকান্তর অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়। শ্রীকান্ত ভয় পেলেও ইন্দ্রর কোনো কিছুতেই ভয় নেই। দুজনে মিলে এগিয়ে চলেছে অসীম জলরাশি ভেদ করে। তারপর তাহলে শ্রীকান্ত ও ইন্দ্রনাথ দ্বিতীয় পর্ব শুরু করা যাক। টের পেলাম জলের বেগ বাড়ছে। ইন্দ্র এসে নৌকোয় উঠল এবং সামনের উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হয়ে বসল। বলল, আর ভয় নেই, বড় গাঙে এসে পড়েছি। ভয় না থাকলেই ভালো, কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো জানি না। একটু পরেই সমস্ত নৌকোটা আপাদ মস্তক একবার যেন শিউরে উঠল। চোখের পলক ফেলতে না ফেলতেই দেখলাম নৌকো বড় গাঙের স্রোত ধরে উল্কা বেগে ছুটে চলেছে। ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে মনে হয় চাঁদ উঠেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করেছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। দেখলাম বন ঝাউ এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রেখে আমাদের নৌকো সোজা চলেছে। বড় ঘুম পেয়েছে ইন্দ্র, বাড়ি ফিরে চলো না ভাই। ঘুম তো পাবারই কথা ভাই, কি করবো শ্রীকান্ত, আজ একটু দেরি হবে, অনেক কাজ রয়েছে যে। আচ্ছা তুই একটা কাজ কর না, এইখানে তক্তার উপরে একটু শুয়ে ঘুমিয়ে নে না। আর কোনো দ্বিতীয় অনুরোধ করতে হলো না। আমি গুটিসুটি হয়ে তক্তার ওপর শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এলো না। চুপ করে আকাশের গায়ে মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা দেখছি। ওই ডোবে, ওই ভাসে, আবার ডোবে, আবার ভাসে। কানে আসছে জলস্রোতের সেই এক টানা হুঙ্কার। এরই মধ্যে যে ঘন্টা 2 কেটে গেছে তা টেরও পাইনি। হঠাৎ মনে হলো চাঁদ যেন মেঘের মধ্যে একটা লম্বা ডুব সাঁতার দিয়ে একেবারে ডান দিক থেকে বাঁ দিকে গিয়ে মুখ বের করল। ঘাটটা একটু তুলে দেখলাম নৌকো এবার ওপারে পাড়ি দেবার আয়োজন করেছে। প্রশ্ন করার বা একটাও কথা বলার কোনো শক্তি বা ইচ্ছে তখন আমার নেই। মনে হয় এই অবস্থায় আরও ঘণ্টাখানেক কাটল। বালুর চরে নৌকো বাঁধা হয়েছে। এবার ব্যস্ত হয়ে উঠে বসলাম। এই যে এপারে এসে গেছি, কিন্তু এ কোন জায়গা? আমাদের বাড়ি এখান থেকে কত দূরে? প্রশ্ন করার আগেই কাছে কোথায় যেন কুকুরের ঝগড়া শুনলাম। আরও সোজা হয়ে বসেছি। কাছেই লোকালয় আছে নিশ্চয়ই। ইন্দ্র বলল, একটু বস শ্রীকান্ত, আমি এক্ষুনি ফিরে আসবো। তোর কিছু ভয় নেই, এই পাড়ের ওধারেই জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করে শেষে এইখানে এসে ফেল করার আমার কোনো ইচ্ছে ছিল না। অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, ভয়? ভয় আবার কিসের? বেশ তো, যাও না। ইন্দ্র আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
মাথার ওপর আবার সেই আলো আঁধারের লুকোচুরি খেলা, পেছনে বহু দূর থেকে আসা সেই অবিশ্রান্ত তর্জন, আর সামনে সেই বালির পাড়। এটা কোন জায়গা তাই ভাবছি, দেখি ইন্দ্র ছুটে এসে উপস্থিত। শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলাম। কেউ যদি মাছ চাইতে আসে, খবরদার দিবি না, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়েও যদি কেউ আসে, তবু দিবি না। বলবি মুখে তোর ছাই দেবো, ইচ্ছা হয় নিজে তুলে নিয়ে যা। বুঝতে পেরেছিস? খবরদার হাতে করে দিতে যাস না যেন। হ্যাঁ, ঠিক ঠিক তো? আমি হলেও না। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার কিন্তু দিবি না। বলতে বলতে সে যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে চোখের বাইরে চলে গেল। সেই সময় আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাঁটা দিয়ে খাড়া হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন দেহের প্রত্যেকটা শিরা উপশিরা দিয়ে বরফ গলা জল বয়ে যাচ্ছিল। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটে গেছে যার তুলনায় এটা নিতান্তই শিশু, কিন্তু তবু ওই অভিযানের রাতটায় যে ভয় আমি অনুভব করেছিলাম তা ভাষায় ব্যক্ত করা যায় না। মনে হয় ভয়ে জ্ঞান হারাবার ঠিক শেষ ধাপে এসেই পা দিয়েছিলাম। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল পাড়ের ওদিক থেকে কে যেন উঁকি মেরে দেখছে। যেই আমি আর চোখে তাকাচ্ছি অমনি সেও যেন মাথা নিচু করছিল। সময় আর কাটছিল না। ইন্দ্র যেন কত যুগ হলো গেছে, আর ফিরছে না। একটা সময় মনে হলো যেন মানুষের কণ্ঠস্বর শুনলাম। পৈতেটা বুড়ো আঙুলে পেঁচিয়ে কান খাড়া করে রইলাম। দু তিনজন লোক কথাবার্তা বলতে বলতে এই দিকেই আসছে। একজন ইন্দ্র আর অন্য দুজন হিন্দুস্তানি। কিন্তু সে যাই হোক, তাদের মুখের দিকে তাকাবার আগে ভালো করে দেখে নিলাম চাঁদের আলোয় তাদের ছায়া পড়েছে কিনা। কারণ এই সত্যিটা ছেলেবেলা থেকেই জানতাম যে এদের ছায়া থাকে না। ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া তো। যাক, এরা তাহলে তেনারা নয়। ওরা এসেই সেই বড় বড় মাছগুলো নৌকো থেকে তুলে জালের মতো এক প্রকার কাপড়ে বেঁধে ফেলল, আর তার পরিবর্তে ইন্দ্রের হাতে যা গুঁজে দিল আমি বুঝলাম ইন্দ্রকে ওরা পয়সা দিয়েছে। ইন্দ্র নৌকো খুলে দিল, কিন্তু স্রোতে ভাসালো না। ধার ঘেঁষে প্রতিকূলে লগি ঠেলে ধীরে ধীরে এগোতে লাগলো। আমি কোনো কথা বললাম না। কিছুক্ষণ আগেই যাকে চাঁদের আলোয় ছায়া ফেলে ফিরতে দেখে অধীর আনন্দে ছুটে গিয়ে জড়িয়ে ধরার জন্য উন্মুখ হয়ে উঠেছিলাম, এখন তারই বিরুদ্ধে ঘৃণায় আর অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হয়ে রয়েছে আমার মন। মানুষের স্বভাবই তো এই, একটুখানি দোষ পেলে আগের সব কিছু নিঃশেষে ভুলে যেতে আর কতক্ষণই বা লাগে। ছি ছি, এমনি করে সে টাকা নিল। এতক্ষণ এই মাছ চুরি ব্যাপারটা আমার ঠিক স্পষ্ট চুরি মনে হচ্ছিল না। কেননা ছেলেবেলায় টাকা কড়ি চুরিটাই শুধু যেন বাস্তবিক চুরি, আর সবকিছু অন্যায় বটে, কিন্তু কেমন করে যেন সেসব ঠিক চুরি নয় এমনি একটা অদ্ভুত ধারণা প্রায় সকল ছেলেরই থাকে। আমারও তাই ছিল। এতক্ষণের এত বীরত্ব, এত পৌরুষ সমস্তই এক মুহূর্তে এমন শুকনো ঘাসের মতো ঝরে পড়তো না। সে যদি মাছগুলোর সঙ্গে টাকা পয়সার লেনদেন না ঘটাতো, গঙ্গার জলে ফেলে দিত কিংবা অন্য কিছু করত, তাহলে আমাদের এই মাছ সংগ্রহের অভিযানকে কেউ চুরি বললে রাগে তার মাথাটাই ফাটিয়ে দিতাম। কিন্তু ছি 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 ছি, এ কি? এ কাজ তো জেলখানার কয়েদিরা করে। ইন্দ্র জিজ্ঞেস করল, তুই একটুও ভয় পাসনি তাই না রে শ্রীকান্ত? না। জানিস, তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারত না। তোকে আমি খুব ভালোবাসি। আমার এমন বন্ধু আর একটিও নেই।
আমি যখন আসবো শুধু তোকেই ডেকে আনবো, কেমন? আমি জবাব দিলাম না, কিন্তু এই সময় তার মুখের ওপর সদ্য মেঘমুক্ত যে চাঁদের আলোটুকু পড়ল, তাতে তার মুখখানা এমন মায়াময় দেখালো যে আমি এতক্ষণের সব রাগ অভিমান হঠাৎ কেমন যেন ভুলে গেলাম। আচ্ছা ইন্দ্র, তুমি কখনো ওই সব দেখেছো? কি সব? ওই যারা মাছ চাইতে আসে? না ভাই, দেখিনি, লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো? আমি তো একলাই আসি। ও, ভয় করে না? না, রাম নাম করি, কিছুতে তারা আসতে পারে না। আরে রাম নাম কি সোজা রে? তুই যদি রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস তবু তোর কিচ্ছু হবে না। সব দেখবি ভয়ে ভয়ে পথ ছেড়ে দিয়ে পালাবে, কিন্তু ভয় করলে হবে না। তাহলেই তারা টের পেয়ে যাবে, বুঝবে যে এ শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কিনা। বালুর চর শেষ হয়ে আবার কাঁকরের পাড় শুরু হলো। ওপারের চেয়ে এপারে স্রোত অনেক কম, বরঞ্চ এখানটায় মনে হলো স্রোত যেন উল্টো মুখে চলেছে। ইন্দ্র লগি তুলে বলল, ও যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওর ভেতর দিয়ে যেতে হয়। ওইখানে না আমি একবার নেমে যাবো, হ্যাঁ, যাবো আর আসবো, কেমন? অনিচ্ছা সত্ত্বেও বললাম, আচ্ছা। কারণ না বলার পথ তো এক প্রকার নিজেই বন্ধ করে দিয়েছি। আবার ইন্দ্রও আমার নির্ভীকতা সম্বন্ধে মনে হয় নিশ্চিন্ত হয়েছে, কিন্তু কথাটা আমার ভালো লাগলো না। এখান থেকে ওই জায়গাটা এমনি জঙ্গলের মতো অন্ধকার দেখাচ্ছে। এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম্য শোনা সত্ত্বেও ওই অন্ধকারে নৌকোর ওপর একা বসে এত রাতে রাম নামের শক্তি সামর্থ্য যাচাই করতে আমার এতটুকুও ইচ্ছে করছে না। এমনিতেই গা ছমছম করছে। অনুকূল স্রোত এবং বোটের তাড়নায় ডিঙিখানি তরতর করে এগিয়ে আসছে। আরও কিছু দূর এগোতেই দক্ষিণ দিকের বন ঝাউ আর কষার বন মাথা তুলে দুই অসম সাহসী মানব শিশুর দিকে বিস্মিত স্তব্ধভাবে তাকিয়ে রইল। মাঝে মাঝে মাথা নেড়ে যেন নিষেধও জানাতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ডিঙি বেঁধে ওপরে উঠবার তো ঘাট নেই, তুমি যাবে কি করে? ওই যে বটগাছ, ওর পাশেই একটা সরু ঘাট আছে। কিছুক্ষণ ধরেই কেমন যেন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে এসে লাগছে। যত এগোচ্ছি ততই সেটা বাড়ছে। এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন বিকট হয়ে নাকে লাগলো যে অসহ্য বোধ হলো। নাকে কাপড় চাপা দিয়ে বললাম, নিশ্চয়ই কিছু পচেছে ইন্দ্র। মরা মরা। আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কি না, সবাই তো পোড়াতে পারে না, মুখে একটুখানি আগুন ছুঁয়ে ফেলে দিয়ে যায়। শিয়াল কুকুরে খায় আর পচে, তারই গন্ধ। ও, কোনখানে ফেলে দিয়ে যায় ভাই? এখান থেকে ওখান পর্যন্ত সবটাই শ্মশান কিনা, যেখানে খুশি ফেলে রাখে। তারপর ওই বটতলার ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কি রে? ও শিয়ালে শিয়ালে লড়াই করছে। আচ্ছা আয় 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 আয়, আমার কাছে এসে বলছ। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে হামাগুড়ি দিয়ে ওর কোলের কাছে গিয়ে বসে পড়লাম। আমাকে একবার স্পর্শ করে হেসে ইন্দ্র বলল, ভয় কি শ্রীকান্ত? আরে কত রাত্রিরে একা একা আমি এই পথে যাই আসি, 3 বার রাম নাম করলে কার সাধ্য কাছে আসে? না ভাই, তোমার দুটি পায়ে পড়ি, এখানে কোথাও নেব না, সোজা বেরিয়ে চলো। না রে শ্রীকান্ত, একটিবার যেতেই হবে। এই টাকা কটা না দিলেই নয়। ওরা পচে বসে আছে, আমি 3 দিন আসতে পারিনি। টাকা কাল দিও না ভাই। না ভাই, এমন কথা বলিস নে। আমার সঙ্গে তুইও চল, কিন্তু এ কথা কাউকে বলিস নে যেন। আমি অস্ফুটে না বলে ইন্দ্রকে স্পর্শ করে পাথরের মতো বসে রইলাম। গলা শুকিয়ে কাঠ, কিন্তু হাত বাড়িয়ে জল নেব কিংবা নড়াচড়ার কোনো চেষ্টা করব এ সাধ্যই আমার আর ছিল না। গাছের ছায়ার মধ্যে এসে পড়ায় অদূরেই সেই ঘাটটা চোখে পড়ল, যেখানে আমাদের নামতে হবে। তার উপর গাছপালা নেই। জায়গাটা ম্লান জ্যোৎস্নার আলোতেও বেশ আলোকিত হয়ে আছে। দেখে অত দুঃখেও একটু আরাম হলো।
ঘাটের কাঁকড়ে ডিঙি যাতে ধাক্কা না খায় এর জন্য ইন্দ্র আগে থেকেই তৈরি হয়ে সরে এসেছে। লাফিয়ে পড়ে সে বলে উঠল, ইস! আমিও তার পেছনেই ছিলাম, তাই দুজনের প্রায় এক সময় সেই বস্তুর উপর চোখ পড়ল। তবে সে নিচে আর আমি নৌকোর ওপরে। অকাল মৃত্যু মনে হয় আর কখনো তেমন করুণভাবে আমার চোখে পড়েনি। এ যে কত বড় হৃদয়ভেদী ব্যথার আধার, তা তেমন করে না দেখলে কোনোদিন দেখাই হতো না। সেই গভীর রাতে চারদিক নিবিড় স্তব্ধতায় পরিপূর্ণ ছিল। শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের অন্তরালে শ্মশানের শেয়ালের ক্ষুধার্ত চিৎকার, কখনো বা গাছের ডালে বসে থাকা বড় পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর অনেক দূর থেকে তীব্র জলপ্রবাহের অবিশ্রাম হু হু আর্তনাদ। এর মধ্যে দাঁড়িয়ে দুজনেই নির্বাক নিস্তব্ধ হয়ে এই মহাকরুণ দৃশ্যের দিকে তাকিয়েছিলাম। ছ-সাত বছরের হৃষ্টপুষ্ট ছেলে, গায়ের রং ফর্সা, সারা শরীর জলে ভাসছে, শুধু মাথাটা ঘাটের ওপর। শিয়ালেরা মনে হয় জল থেকে তাকে এইমাত্র তুলেছে। শুধু আমাদের এই হঠাৎ করে চলে আসায় কোথাও গিয়ে অপেক্ষা করছে। খুব সম্ভব ৩-৪ ঘন্টা আগে মারা গেছে ছেলেটা। যেন এক নিদারুণ যন্ত্রণা ভোগ করে সে মা গঙ্গার কোলের ওপরেই ঘুমিয়ে পড়েছে। আর মা অতি সাবধানে তার সুকুমার নধর দেহটাকে এইমাত্র কোল থেকে বিছানায় শুইয়ে দিয়েছেন। মুখ তুলে দেখি ইন্দ্রর দু চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা ঝরে পড়ছে। তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত, আমি এ বেচারাকে ডিঙিতে তুলে ওই চড়ার ঝাউবনের মধ্যে জলে রেখে আসি। আমার চোখেও তখন জল, কিন্তু ছোঁয়াছুঁয়ির প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হয়ে পড়লাম। অন্যের দুঃখে ব্যথা পেয়ে চোখের জল ফেলা সহজ নয়, কিন্তু তাই বলে সেই দুঃখের মধ্যে নিজের দুহাত বাড়িয়ে নিজেকে জড়িয়ে ফেলা, সেটা ঢের বেশি কঠিন কাজ। তখন ছোট বড় কত জায়গাতেই না টান পড়ে। একে তো এই পৃথিবীর সেরা সনাতন হিন্দুর পবিত্র রক্তের বংশে জন্মানো, তার উপর জন্মগত সংস্কারবশত মৃতদেহ স্পর্শ করাকেই একটা ভীষণ কঠিন ব্যাপার বলে ভাবতে শিখেছি। এ কোন রোগের মরা, কার ছেলে, কি জাত, কিছুই জানি না। এভাবে একে স্পর্শ করব কি করে? কুণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম, কি জাতের মরা? তুমি ছোবে? ইন্দ্র সরে এসে একটা হাত ছেলেটার ঘাড়ের তলায় আর অন্য হাত হাঁটুর নিচে দিয়ে স্বচ্ছন্দে ছেলেটাকে তুলে নিয়ে বলল, নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়াছেড়ি করে খাবে। আহারে, মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে। নৌকোর যে তক্তার ওপর একটু আগে আমি শুয়েছিলাম, তারই ওপর ছেলেটাকে শুইয়ে দিল। নৌকো ঠেলে দিয়ে নিজেও চড়ে বসল। তারপর বলল, মরার কি জাত থাকে রে? কেন থাকবে না? আরে এই যে মরার আবার জাত কি? এই যেমন ধর আমাদের ডিঙিটা, এর কি জাত আছে? আম গাছ, জাম গাছ, যে কাঠেরই তৈরি হোক, এখন ডিঙি ছাড়া একে কেউ কি বলবে যে না এটা আম গাছ কিংবা জাম গাছ? বুঝলি না? এও তেমনি। তুলনাটা যে নেহাত ছেলে মানুষের মতো এখন তা জানি, কিন্তু এটাও তো অস্বীকার করতে পারি না যে কোথায় যেন অতি তীক্ষ্ণ এই সত্যিটা এরই মধ্যে আত্মগোপন করে আছে। মাঝে মাঝে এরকম খাঁটি কথা ইন্দ্রই বলতে পারত। তাই আমি অনেক সময় ভেবেছি, ওই বয়সে কারুর কাছ থেকে কিছুমাত্র শিক্ষা না নিয়ে
প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করে এই সমস্ত তত্ত্ব সে পেত কোথা থেকে? কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে এর উত্তরটাও যেন পেয়েছি বলে মনে হয়। কপটতা ইন্দ্রের মধ্যে ছিলই না। উদ্দেশ্যকে গোপন রেখে কোনো কাজ সে করতে জানত না। সেই জন্যই বোধহয় তার সেই হৃদয়ের ব্যক্তিগত বিচ্ছিন্ন সত্য কোনো অজ্ঞাত নিয়মের বশে সেই বিশ্বব্যাপী অবিচ্ছিন্ন নিখিল সত্যের দেখা পেয়ে অনায়াসে অতি সহজেই তাকে নিজের মধ্যে আকর্ষণ করে আনতে পারত। তার শুদ্ধ সরল বুদ্ধি পাকা ওস্তাদের উমেদারি না করেই ঠিক ব্যাপারটা টের পেত। অকপট সহজ বুদ্ধি তো সংসারে পরম এবং চরম বুদ্ধি, এর ওপরে তো কেউই নেই। ভালো করে দেখলে মিথ্যে বলে তো কোনো বস্তুরই অস্তিত্ব এ বিশ্ব ব্রহ্মাণ্ডে চোখে পড়ে না। মিথ্যে শুধু মানুষের বোঝবার এবং বোঝাবার ফল। সোনাকে পিতল বলে বোঝানো মিথ্যে, বোঝাও মিথ্যে, তা জানি। কিন্তু তাতে সোনারই বা কি আর পিতলেরই বা কি আসে যায়? সোনা মনে করে তাকে সিন্ধুকে বন্ধ করে রাখলেও তার সত্যিকারের মূল্য বৃদ্ধি হয় না, আর পিতল বলে টান মেরে বাইরে ফেলে দিলেও তার দাম কমে না। সেদিনও সে পিতল, আজও সে পিতলই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যের অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মানুষের মন ছাড়া আর কোথাও না। সুতরাং এই অসত্যকে ইন্দ্র যখন তার অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক কোনো দিন স্থান দেয়নি, তখন তার বিশুদ্ধ বুদ্ধি যে মঙ্গল এবং সত্যকেই পাবে তা তো বিচিত্র নয়। ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যের সাক্ষাৎ পেয়েছিল, বড় বড় সমাজপতিরা প্রাচীন বয়স পর্যন্ত তার কোনো তত্ত্বই পাননি। চড়ার ওপরে এসে বন ঝাউয়ের অন্ধকারের মধ্যে জলের ওপর সেই অপরিচিত শিশু দেহটাকে ইন্দ্র যখন অপূর্ব মমতায় রেখে দিল, রাত তখন আর বেশি বাকি নেই। কিছুক্ষণ ধরে সেই শবের দিকে মাথা ঝুঁকিয়ে শেষে যখন সে মুখ তুলে তাকালো, তখন অস্ফুট চাঁদের আলোয় তার মুখ যেন আহত, ম্লান। আমি বললাম, ইন্দ্র, এইবার চলো। কোথায়? এই যে বললে কোথায় যাবে। থাক, আজ আর না। বেশ, তাই ভালো ভাই, চলো বাড়ি যাই। হ্যাঁ রে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস? না ভাই, জানি না। তুমি বাড়ি চলো, তারা সব স্বর্গে যায় ভাই। তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়ি রেখে এসো। সবাই তো স্বর্গে যেতে পারে না। তাছাড়া খানিকক্ষণ সবাইকে এখানে থাকতে হয়। দেখ, আমি যখন ওকে জলের উপর শুইয়ে দিচ্ছিলাম তখন সে চুপি চুপি স্পষ্ট বললে, ভাইয়া। কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব। ইন্দ্র কথা বলল না, অভয় দিল না। ধীরে ধীরে নৌকো ঝাউবন থেকে বের করে ফেলল। মিনিট দুই নিঃশব্দে থেকে গম্ভীর মৃদুস্বরে বলল, শ্রীকান্ত, মনে মনে রাম নাম কর। সে নৌকো ছেড়ে যায়নি, আমার পেছনেই বসে আছে। আমি মুখ গুঁজে উপুর হয়ে পড়েছিলাম, আর আমার কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন অন্ধকার নেই, নৌকো কিনারায় লাগানো। ইন্দ্র আমার পায়ের কাছে বসেছিল,
বলল, এইটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত, উঠে বস। এদিকে পা আর চলে না। গঙ্গার ধার ধরে সকালবেলা বাড়ি ফিরলাম। চোখ রক্তের মতো লাল, শুকনো ম্লান মুখ, কিরকম যেন শোরগোল পড়ে গেল। এমন করে সবাই সমস্বরে অভ্যর্থনা করে উঠল যে আমার হৃৎপিণ্ড থেমে যাবার উপক্রম হলো। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তার আনন্দটাই সবচেয়ে বেশি। সে কোথা থেকে ছুটে এসে উন্মত্ত চিৎকার করে উঠল, শ্রীকান্ত এসে গেছে, মেজদা মেজদা, শ্রীকান্ত এসে গেছে। এক মুহূর্ত দেরি না করে পরম আদরে আমার হাত ধরে টেনে এনে বৈঠকখানার পাপোশের ওপর দাঁড় করিয়ে দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সঙ্গে পাশের পড়া পড়ছিলেন। মুখ তুলে একবার আমার দিকে তাকিয়ে আবার পড়ায় মন দিলেন। পাঁজিটা একবার দেখ দেখি রে সতীশ, এবেলা আবার বেগুন খেতে আছে নাকি? বলতে বলতে পাশের দরজা ঠেলে পিসিমা ঘরে পা দিয়েই আমাকে দেখে অবাক হয়ে গেলেন। কখন এলি রে? কোথায় গিয়েছিলি? ধন্যী ছেলে বাবা তুমি, সারা রাত ঘুমোতে পারিনি, ভেবে মরছি। সেই যে ইন্দ্রর সাথে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই, না খাওয়া না দাওয়া। কোথায় ছিলি বলতো রে হতভাগা? ইস, মুখে কালি পড়ে গেছে, চোখটা লাল ছলছল করছে। বলি জ্বর টর হয়নি তো? কই কাছে আয় তো, গা দেখি। একসঙ্গে এতগুলো প্রশ্ন করে পিসিমা নিজেই এগিয়ে এসে আমার কপালে হাত দিয়েই বলে উঠলেন, যা ভেবেছি তাই। এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত পা বেঁধে জল বিচুটি দিলে তবে আমার রাগ চায়। তোমাকে বাড়ি থেকে একেবারে বিদেয় করে তবে আমার শান্তি। চল ঘরে গিয়ে শুবি, চল। বলে তিনি আমার হাত ধরে কোলের কাছে টেনে নিলেন। মেজদা মেঘের মতো গম্ভীর কণ্ঠে সংক্ষেপে বললেন, এখন ও যেতে পারবে না। কেন? কি করবে ও? না না, এখন আর পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক। আয় আমার সঙ্গে। এই বলে পিসিমা আমাকে নিয়ে চলে যাবার চেষ্টা করলেন। কিন্তু শিকার যে হাত ছাড়া হয়। মেজদা স্থান কাল ভুলে প্রায় চিৎকার করে আমাকে ধমক দিয়ে উঠলেন, এই খবরদার, যাস নে বলছি শ্রীকান্ত, যাস নে। পিসিমাও যেন একটু চমকে উঠলেন। তারপর তাকালেন মেজদার দিকে। পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়ি শুদ্ধ সবাই তাকে ভয় করত। তিনি বললেন, সতীশ। মেজদা ভয়ে একেবারে জড়সড় হয়ে উঠল। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করে এসেছি। কখনো কোনো কারণে তিনি চেঁচামেচি করে লোক জড়ো করতে ভালোবাসতেন না। হাজার রাগ হলেও তিনি জোরে কথা বলতেন না। তিনি মেজদাকে বললেন, দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারো গায়ে যদি তুই হাত দিস আর আমি জানতে পারি, এই থামে বেদে চাকর দিয়ে তোকে আমি বেদ দোয়াবো। বেহায়া নিজে প্রত্যেক বছর ফেল হচ্ছে, ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক না পড়ুক, কাউকে তুই জিজ্ঞেস পর্যন্ত করতে পারবি না। বলে তিনি আমাকে নিয়ে বেরিয়ে গেলেন। মেজদা মুখ কালি করে বসে রইল। এ আদেশ অবহেলা করার সাধ্য বাড়িতে কারণ নেই, সে কথা মেজদা ভালো করেই জানত। আমাকে সঙ্গে নিয়ে পিসিমা তার নিজের ঘরের মধ্যে এনে কাপড় ছাড়িয়ে দিলেন। পেট ভরে গরম গরম জিলিপি খাইয়ে বিছানায় শুইয়ে দিলেন। তারপর বাইরে থেকে শিকল বন্ধ করে চলে গেলেন। মিনিট পাঁচেক পরেই খুট করে সাবধানে শিকল খুলে ছোড়দা হাঁপাতে হাঁপাতে এসে আমার বিছানার ওপর উপুড় হয়ে পড়ল। আনন্দের আতিশয্যে প্রথমটা সে কথাই বলতে পারল না। একটুখানি দম নিয়ে ফিসফিস করে বলল, মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস? আমাদের কোনো কথায় তার থাকবার জোটই নেই। তুই আমি এক ঘরে পড়বো, মেজদা অন্য ঘরে পড়বে। আমাদের পুরনো পড়া বড়দা দেখবেন। যতীনদাও পেছনে পেছনে এসে হাজির হয়েছিল। সে তার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হয়ে উঠেছিল। ছোটদাকে এই শুভ সংবাদ দিয়ে সেই এখানে এনেছিল। প্রথমে সে খুব খানিকটা হাসল। হাসি থামার পর নিজের বুকে বারবার আঘাত করে বলল, আমি আমার জন্যই তো হলো, তা জানো? ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে মা কি ওকে হুকুম দিত? ছোটদা, ও ছোটদা, তোমার কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, এই বলে দিচ্ছি। আচ্ছা দিলাম,
নিয়ে নে আমার ডেস্ক থেকে। এই বলে ছোড়দা সঙ্গে সঙ্গে হুকুম দিয়ে ফেলল। কিন্তু এই লাট্টুটা বোধ করি সে ঘণ্টাখানেক আগে পৃথিবীর বিনিময়েও দিতে পারত না। এমনই মানুষের স্বাধীনতার মূল্য, এমনই মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার মনে হয় শিশুদের কাছেও তার দুর্মূল্যতা এক বিন্দু কম না। মেজদা বড় হওয়ার অধিকারে স্বেচ্ছাচারে ছোটদের যে সমস্ত অধিকার গ্রাস করে বসেছিল তাকেই ফিরে পাবার আনন্দে ছোড়দা তার প্রাণের যে প্রিয় বস্তুটিকেও অসংকোচে হাতছাড়া করে ফেলল। আসলে মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। রোববার দুপুর রোদে 1 মাইল পথ হেঁটে গিয়ে তার তাস খেলার বন্ধুকে ডেকে আনতে হতো। গরমকালে ছুটির দিনে তার দিবানিদ্রার সমস্ত সময়টা পাখার বাতাস করতে হতো। শীতের রাতে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকিয়ে কচ্ছপের মতো বসে বই পড়তেন, আর আমাদেরকে কাছে বসে তার বইয়ের পাতা উল্টিয়ে দিতে হতো। এমনই সমস্ত অত্যাচার, অথচ না বলবার জো তো নেই, কারো কাছে অভিযোগ জানাবার সাধ্য পর্যন্তও নেই। ঘুণাক্ষরে জানতে পারলে তৎক্ষণাৎ হুকুম করে বসতেন, কেশব তোমার জিওগ্রাফি আনো, পুরনো পড়া দেখি। যতীন যাও একটা ভালো দেখে ঝাউয়ের ছড়ি ভেঙে আনো। অর্থাৎ প্রহার অনিবার্য। অতএব এদের আনন্দের মাত্রাও যে বাড়াবাড়িতে গিয়ে পড়বে সেটা আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সে যাই হোক, আমার সেই রাতে প্রবল জ্বর এসেছিল, আর 7-8 দিন পর্যন্ত আমি বিছানায় শুয়েছিলাম। ঠিক কদিন পরে স্কুলে গিয়েছিলাম, এবং আরো যে কতদিন পরে ইন্দ্রের সঙ্গে আবার দেখা হয়েছিল সেটা মনে নেই, কিন্তু সেটা যে অনেক দিন পর এ কথা বেশ মনে আছে। সেদিন শনিবার, স্কুল থেকে সকাল সকাল ফিরেছি। গঙ্গার তখন জল মরতে শুরু করেছে। তারই সংলগ্ন একটা নালার ধারে বসে ছিপ দিয়ে ট্যাংরা মাছ ধরতে বসে গিয়েছি। অনেকেই ধরছে। হঠাৎ চোখ পড়ল একটু দূরে কে একজন একটা সর ঝাড়ের আড়ালে বসে টপাটপ মাছ ধরছে। লোকটাকে ভালো দেখা যায় না, কিন্তু তার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ থেকেই আমার এই জায়গাটা পছন্দ হচ্ছিল না। ভাবলাম এই লোকটার পাশে গিয়ে বসি। ছিপ হাতে করে একটুখানি ঘুরে দাঁড়াতেই সে বলল, আমার ডান দিকে বস। ভালো আছিস তো রে শ্রীকান্ত? শুনছেন গপ্পমিরে ঠেকের আজকের গপ্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত অবলম্বনে শ্রীকান্ত ও ইন্দ্রনাথ, দ্বিতীয় পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। বুকের ভেতরটা ধক করে উঠল। তখনও তার মুখ দেখতে পাইনি, কিন্তু বুঝলাম এ ইন্দ্র। দেহের ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। চোখের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল উদ্দাম হয়ে বুকের ওপর আছাড় খেয়ে পড়তে লাগলো। মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। যাকে প্রতিনিয়ত স্মরণ করেছি, কামনা করেছি, আকাঙ্ক্ষা করেছি, অথচ পাছে কোথাও কোনোভাবে দেখা হয়ে পড়ে এই ভয়ে অহরহ কাঁটা হয়েও রয়েছি, সে এরকম অকস্মাৎ অভাবনীয়ভাবে আমার দিকে তাকিয়ে আমাকে পাশে এসে বসতে অনুরোধ করল। পাশে গিয়েও বসলাম, কিন্তু তখনও কথা বলতে পারলাম না। ইন্দ্র বলল, সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলি তাই না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি। আমার সেজন্য রোজ বড় দুঃখ হয়। মার খাইনি। খাস নে? যাক, দেখ শ্রীকান্ত, তুই চলে গেলে না আমি মা কালীকে অনেক দেখেছিল, যেন তোকে কেউ না মারে। এ কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা রে, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমন ভুলিয়ে দেন যে কেউ কিছু করতেই পারে না।
এই বলে সে ছিপটা রেখে দুহাত জোড় করে কপালে ঠেকিয়ে বোধহয় মা কালীকেই মনে মনে প্রণাম করল। বড়শিতে একটা টোপ দিয়ে সেটা জলে ফেলে বলল, আমি তো ভাবিনি তো জ্বর হবে, তাহলে সেও হতে দিতুম না। কি করতে তুমি? কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিয়ে দিতুম। উনি জবা ফুল বড় ভালোবাসেন, যে যা বলে দেয় তার তাই হয়, এ তো সবাই জানে, তুই জানিস না? আচ্ছা, তোমার অসুখ করেনি? আমার আমার কখনো অসুখ করে না, কখনো কিছু হয় না। দেখ শ্রীকান্ত, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেবো। যদি তুই দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, দেখবি তারা সব সামনে এসে দাঁড়াবে, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর তোর কোনো অসুখও করবে না, আরে কেউ তোর এক গাছি চুল পর্যন্ত ছুতে পারবে না। তুই আপনি টের পাবি। আমার মতো যেখানে খুশি যা, যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলে? বড়শিতে টোপ দিয়ে জলে ফেলে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও? কোথায়? ওপারে মাছ ধরতে। ইন্দ্র ছিপটা তুলে নিয়ে সাবধানে পাশে রেখে বলল, আমি আর যাইনি। ওর কথা শুনে ভারী আশ্চর্য হয়ে গেলাম। আর একদিনও যাওনি? না, একদিনও না। আমাকে মাথার দিব্যি। কথাটা ইন্দ্র শেষ না করেই ঠিক যেন থতমত খেয়ে চুপ করে গেল। ইন্দ্রনাথের সম্বন্ধে একটা কথা আমার কাছে খোঁচার মতো বিঁধছে। কোনো মতেই সেদিনের মাছ বিক্রিটা ভুলতে পারিনি। তাই সে চুপ করে গেলেও আমি পারলাম না। জিজ্ঞেস করলাম, কে মাথার দিব্যি দিলে ভাই? তোমার মা? না, মা নয়। ইন্দ্র চুপ করে রইল। তারপর ছিপের গায়ে সুতোটা ধীরে ধীরে জড়াতে জড়াতে বলল, শ্রীকান্ত, আমাদের সেই রাতের কথা তুই বাড়িতে বলে দিসনি তো? না, কিন্তু তোমার সঙ্গে যে চলে গেছিলাম সেটা সবাই জানে। ইন্দ্র আর কোনো প্রশ্ন করল না। আমি ভেবেছিলাম এইবার সে উঠবে, কিন্তু তাও করল না। চুপ করে বসে রইল। তার মুখে এমনিতে সব সময় একটা হাসির ভাব থাকে, কিন্তু এখন তা নেই। এবং কি একটা সে যেন আমাকে বলতে চায়, অথচ বলে উঠতেও পারছে না। আবার বসে থাকতেও যেন অস্বস্তি বোধ করছে। আপনারা হয়তো ভাববেন, এটি বাপু তোমার কিন্তু মিছে কথা। এতটা মনস্তত্ত্ব আবিষ্কার করার বয়স তখনও আমার হয়নি, আমিও তা স্বীকার করি। কিন্তু আপনারাও এ কথাটা ভুলে যাচ্ছেন যে আমি ইন্দ্রকে ভালোবেসেছিলাম। একজন আরেকজনের মন বোঝে সহানুভূতি এবং ভালোবাসা দিয়ে, বয়স এবং বুদ্ধি দিয়ে নয়। সংসারে যে যত ভালোবেসেছে, পরের হৃদয়ের ভাষা তার কাছে তত ব্যক্ত হয়ে উঠেছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি শুধু ভালোবাসার জোরেই পাওয়া যায়, আর কিছুতে নয়। এবার তারই প্রমাণ দিচ্ছি। ইন্দ্র মুখ তুলে কি যেন বলতে গেল, কিন্তু বলতে না পেরে তার সমস্ত মুখ অকারণে লাল হয়ে উঠল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছিঁড়ে মাথা নিচু করে জলের উপর নাড়তে নাড়তে বলল, শ্রীকান্ত, কি ভাই? তোর কাছে টাকা আছে? কত? কত টাকা? কত টাকা? এই ধর 5 টাকা আছে, তুমি নেবে? আমি খুব খুশি হয়ে তার মুখের দিকে তাকালাম। এই কটা টাকাই তখন আমার কাছে ছিল। ইন্দ্রর কাজে লাগবার চেয়ে সেই টাকা কটার অন্য কোনো সদ্ব্যবহার আমি কল্পনা করতে পারতাম না। কিন্তু ইন্দ্র খুশি হল না। মুখ যেন তার আরো লজ্জায় কি একরকম হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারবো না। আমি আর চাই নে। সগর্বে তার মুখের দিকে তাকালাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করে থেকে ধীরে ধীরে বলল, আমি নিজে চাই নে, একজনকে দিতে হবে, তাই। তারা বড় দুঃখী রে, খেতেও পায় না। তুই যাবি সেখানে? চোখের নিমেষে আমার সেই রাতের কথা মনে পড়ল।
বললাম, সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে? হ্যাঁ, তারাই। টাকা আমি নিজেই তো কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতেই নিতে চায় না। তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে এ টাকাও নেবে না। মনে করবে আমি মায়ের বাক্সটাকে চুরি করে এনেছি। যাবি শ্রীকান্ত? তিনি বুঝি তোমার দিদি হন? না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো? আমাকে চুপ করে থাকতে দেখে আবার বলল, না না, দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই। কাল রোববার, তুই খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব, আবার তখনই ফিরিয়ে আনবো। যাবি তো ভাই? কথা শেষ করে সে আমার হাত ধরে এমন করে আমার মুখের দিকে তাকিয়ে রইল যে আমার আর না বলার সাধ্য রইল না। আমি দ্বিতীয়বার তার নৌকোয় ওঠার কথা দিয়ে বাড়ি ফিরে এলাম। কথা তো তাকে দিলাম, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকেল বেলাটা মন ভারী হয়ে রইল। রাতে ঘুমের ঘোরে প্রগাঢ় অশান্তির ভাব যেন সারা শরীরে বিচরণ করে বেড়াচ্ছে। ভোরবেলা উঠে সবার আগে এটাই মনে পড়ল যে আজ যেখানে যাব বলে কথা দিয়েছি সেখানে গেলে কোনো মতেই আমার ভালো হবে না। কোনোভাবে কেউ জানতে পারলে ফিরে এসে যে শাস্তি ভোগ করতে হবে, মেজদার জন্য ছোড়দা বোধ করি সে শাস্তি কামনা করতে পারত না। শেষমেশ খাওয়া দাওয়া শেষ হলে 5টা টাকা লুকিয়ে নিয়ে নিঃশব্দে যখন বাইরে বেরোলাম, তখন এমন কথাও অনেকবার মনে হলো। কাজ নেই গিয়ে, নাই বা কথা রাখলাম, তাতে কি আর আসে যায়। যথাস্থানে উপস্থিত হয়ে দেখলাম সর ঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকোটির ওপর ইন্দ্র উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছে। চোখাচোখি হওয়া মাত্র সে এমন করে হেসে আহ্বান করল যে না যাওয়ার কথা মুখে আনতেও পারলাম না। সাবধানে ধীরে ধীরে নেমে নিঃশব্দে নৌকোটিতে চড়ে বসলাম। ইন্দ্র নৌকো ছেড়ে দিল। আজ মনে মনে ভাবি, আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছিয়ে আসেনি। সেই দিনটাকে উপলক্ষ করে যে জিনিসটা দেখেছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরে বেরিয়েও তেমন কজনের ভাগ্যে তা ঘটে। আমি বা তার মতো আর কোথায় দেখতে পেলাম? জীবনে এমন সব শুভ মুহূর্ত বারবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার ওপর এমন গভীর একটা ছাপ রেখে যায়, সেই ছাঁচেই সমস্ত পরবর্তী জীবন গড়ে উঠতে থাকে। আর তাই বুঝি কোনো নারীকে কখনো আমি ছোট করে দেখতে পারি না। বুদ্ধি দিয়ে যতই তর্ক করি না কেন, সংসারে পিশাচি কি নেই? নেই যদি, তবে পথে ঘাটে এত পাপের মূর্তি দেখি কাদের? সবই যদি সেই ইন্দ্রর দিদি, তবে এত প্রকার দুঃখের স্রোত বহন করছে কারা? তবুও কেমন করে যেন মনে হয় এসব তাদের শুধু বাইরের আবরণ। যখন খুশি ফেলে দিয়ে ঠিক তার মতোই সতীর আসনের উপর অনায়াসে গিয়ে বসতে পারে। বন্ধুরা বলে এ আমার একটা অতি জঘন্য শোচনীয় ভ্রম মাত্র। আমি তারও প্রতিবাদ করি না, শুধু বলি এ আমার যুক্তি নয়, আমার সংস্কার। সংস্কারের মূলে যিনি, জানি না সেই পুণ্যবতী আজও বেঁচে আছেন কিনা। থাকলেও কোথায় কিভাবে আছেন তার নির্দেশ মতো কখনো কোনো সংবাদ নেওয়ার চেষ্টাও করিনি। কিন্তু কত যে মনে মনে তাকে প্রণাম করেছি, তা যিনি সব জানতে পারেন তিনিই জানেন।
শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙি বেঁধে যখন দুজনে রওনা হলাম, তখনও অনেক বেলা ছিল। কিছু দূর এগিয়ে গিয়ে ডান দিকে বনের ভেতর ঠাহর করে দেখলাম একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র সেই পথ ধরে ভেতরে প্রবেশ করল। প্রায় 10 মিনিট চলার পর একটা পাতার কুটির দেখা গেল। কাছে এসে দেখলাম ভেতরে ঢোকার পথ বন্ধ। ইন্দ্র সাবধানে তার বাঁধন খুলে ঠেলা দিয়ে প্রবেশ করল এবং আমাকে টেনে নিয়ে আবার আগের মতো করে বেঁধে দিল। আমি তেমন বাসস্থান জীবনে কখনো দেখিনি। একে তো চারদিকে ঘন নিবিড় জঙ্গল, তার সঙ্গে মাথার ওপরে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করে রেখেছে। আমাদের সাড়া পেয়ে এক পাল মুরগি আর তার ছানারা চিৎকার করে উঠল। এক ধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যা ম্যা করে ডেকে উঠল। সামনে তাকিয়ে দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ এঁকে বেঁকে প্রায় সমস্ত উঠোন জুড়ে আছে। চোখের নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলোকে আরো ত্রস্ত ভীত করে দিয়ে আঁচড় পিঁচড় করে একেবারে সেই বেড়ার ওপর চড়ে বসলাম। ইন্দ্র খিলখিল করে হেসে উঠে বলল, এই ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ, ওর নাম রহিম। এই বলে কাছে গিয়ে তার পেটটা ধরে টেনে উঠোনের ওধারে সরিয়ে দিল। তখন নেমে এসে ডান দিকে তাকিয়ে দেখলাম সেই পাতার কুটিরের বারান্দার ওপরে বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসে একটা দীর্ঘকায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাচ্ছে। তার মাথায় জটা উঁচু করে বাঁধা, গলায় নানা রকমের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙে ছোপানো। তার লম্বা দাড়ি একটা কাপড়ের টুকরো দিয়ে জটার সঙ্গে বাঁধা ছিল বলেই প্রথমটা চিনতে পারিনি, কিন্তু কাছে এসেই চিনলাম সে সাপুড়ে। মাস 5-6 আগে তাকে প্রায় সব জায়গায় দেখতাম। আমাদের বাড়িতেও তাকে কয়েকবার সাপ খেলাতে দেখেছি। ইন্দ্র তাকে বলল, সাজি। সে আমাদের বসতে ইঙ্গিত করে হাত তুলে ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কলকেটা দেখিয়ে দিল। ইন্দ্র কোনো প্রশ্ন না করে আদেশ পালন করে কাজে লেগে গেল। কলকে তৈরি হলে শাহজি সেই কাশির ওপর ঠিক যেন মরি বাঁচি পণ করে টানতে লাগলো। এক বিন্দু ধোঁয়াও পাছে বাইরে পড়ে এই আশঙ্কায় নাকে মুখে বাঁ হাতের তালু চাপা দিয়ে মাথায় একটা ঝাঁকুনি দিয়ে কলকেটা ইন্দ্রের হাতে তুলে দিয়ে বলল, প্রিয়। ইন্দ্র খেল না, ধীরে ধীরে নামিয়ে রেখে বলল, না। শাহজি অবাক হয়ে কারণ জিজ্ঞেস করল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করেই সেটা নিজেই তুলে নিয়ে টেনে টেনে নিঃশেষ করে উপুর করে রাখল। তারপরে দুজনের মৃদু কণ্ঠে কথাবার্তা শুরু হলো। তার বেশিরভাগ শুনতেও পেলাম না, বুঝতেও পারলাম না, কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করলাম, শাহজি হিন্দিতে কথা বললেও ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করল না। শাহজির কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল। দেখতে দেখতে তা উন্মত্ত চিৎকারে পরিণত হলো। কাকে উদ্দেশ্য করে সে যে এরকম অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করছে তা তখন বুঝলে ইন্দ্র সহ্য করেছিল বটে, কিন্তু আমি করতাম না। তারপর লোকটা বেড়ায় ঠেস দিয়ে বসল। কিছুক্ষণ পরেই ঘাড় গুঁজে ঘুমিয়ে পড়ল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে যেন অস্থির হয়ে উঠলাম। বললাম, বেলা যায়, তুমি ওখানে যাবে না? কোথায় শ্রীকান্ত? তোমার দিদিকে টাকা দিতে যাবে না? দিদির জন্যই তো বসে আছি, এ তো তারই বাড়ি। এই তোমার দিদির বাড়ি?
এরা তো সাপুড়ে মুসলমান। ইন্দ্র কি একটা বলতে গিয়েও চেপে গিয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার দু চোখের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হয়ে গেল। একটু পরেই সে বলল, একদিন তোকে সব কথা বলবো। এই সাপ খেলা দেখাবো, দেখবি শ্রীকান্ত? তুমি সাপ খেলাবে কি? যদি কামড়ায়? ইন্দ্র উঠে গিয়ে ঘরে ঢুকে একটা ছোট ঝাঁপি আর সাপুড়ের বাঁশি বের করে আনলো। তারপর সেসব সামনে রেখে ডালার বাঁধন আলগা করে বাঁশিতে ফুঁ দিল। আমি ভয়ে আড়ষ্ট হয়ে উঠলাম। ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোখরো সাপ থাকে। ইন্দ্র তার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না, শুধু ইঙ্গিতে জানালো যে সে গোখরো সাপই খেলাবে, এবং একটু পরেই ডালাটা তুলে ফেলল। সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখরো এক হাত উঁচু হয়ে ফনা বিস্তার করে উঠল। এক মুহূর্ত দেরি না করে ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মেরে সে সাপ ঝাঁপি থেকে বাইরে বেরিয়ে পড়ল। বাপরে! বলে ইন্দ্র উঠোনে লাফিয়ে পড়ল। আমি বেড়ার গায়ে চড়ে বসলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাউয়ের ওপর আর একটা কামড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। ইন্দ্র মুখ কালি করে বলল, এটা একেবারে বুনু, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না এসে গেছে। বললাম, আরে কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি শাহজিকে কামড়ায়? ইন্দ্রর লজ্জার পরিসীমা ছিল না। বলল, বলছি ঘরের আগরটা টেনে দিয়ে আসবো, কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? তাহলে তো বেরিয়েই ওকে কামড়াবে। ইন্দ্র নিরুপায় ভাবে এদিক ওদিক তাকিয়ে বলল, কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে। গাঁজাখোর সালার এতটুকু বুদ্ধি নেই। এই যে দিদি, এই এই এসো না, এসো না, ওইখানেই দাঁড়িয়ে থাকো। আমি ঘাড় ঘুরিয়ে ইন্দ্রর দিদিকে দেখলাম। যেন ভস্যে ঢাকা বহ্নি, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করে তিনি এইমাত্র আসন থেকে উঠে এলেন। কোমরের বাঁদিকে আঁটি বাঁধা কতগুলো শুকনো কাঠ, ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতগুলো শাকসবজি, পরনে হিন্দুস্থানি মুসলমানির মতো জামা কাপড়, গেরুয়া রঙে ছোপানো কিন্তু ময়লায় মলিন নয়, হাতে দুগাছি গালার চুড়ি, সিঁথিতে হিন্দু নারীর মতো সিঁদুরের চিহ্ন। কাঠের বোঝাটা নামিয়ে রেখে দরজার বাঁধনটা খুলতে খুলতে বললেন, কি কি হয়েছেটা কি? খুলো না, খুলো না দিদি, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তিনি আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপরে একটুখানি হেসে পরিষ্কার বাংলায় বললেন, তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্য। কি বলো শ্রীকান্ত? আমি অনিমেষ দৃষ্টিতে শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু সাপ কি করে ঢুকলো ইন্দ্রনাথ? ঝাঁপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে, একেবারে বুনো সাপ। উনি ঘুমোচ্ছেন বুঝি? গাঁজা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলে উঠবে না। আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলা দেখাতে গিয়েছিলে, তাই না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। দিদি দিদি দিদি, তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। তুমি সাহায্যকে তুলে দাও, আমি 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 তোমাকে যেতে দেবো না দিদি। এই বলে ইন্দ্র ভয়ে দুহাত বাড়িয়ে পথ আগলে দাঁড়ালো। তার এই ব্যাকুল কণ্ঠস্বরে যে ভালোবাসা প্রকাশ পেল তা তিনি টের পেলেন। মুহূর্তের জন্য তার দুটো চোখ ছলছল করে উঠল, কিন্তু সেটা গোপন করে হেসে বললেন, ওরে পাগলা, এত পুণ্যি তোর এই দিদির নেই, আমাকে খাবে না রে, এক্ষুনি ধরে দিচ্ছি, দেখ। এই বলে বাঁশের মাচা হাতে একটা কেরোসিনের প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঘরে ঢুকলেন। 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরে এনে ঝাঁপিতে বন্ধ করে ফেললেন। ইন্দ্র ঢিপ করে তার পায়ের ওপর একটা নমস্কার করে পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, দিদি, তুমি যদি আমার নিজের দিদি হতে। তিনি ডান হাত বাড়িয়ে ইন্দ্রের চিবুক স্পর্শ করলেন। আঙুলের সামনে চুমু খেয়ে মুখ ফিরিয়ে সবার অলক্ষ্যে একবার নিজের চোখ দুটো মুছে ফেললেন। সমস্ত ব্যাপারটা শুনতে শুনতে
ইন্দ্রর দিদি হঠাৎ বার দুই এমনই শিউরে উঠলেন যে ইন্দ্রর সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকত, সে আশ্চর্য হয়ে যেত। সে দেখতে পেল না, কিন্তু আমি পেলাম। তিনি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে সস্নেহে তিরস্কারের কণ্ঠে বললেন, ছি দাদা, এমন কাজ আর কখনো করো না। এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যে তোমার হাতের ডালাটায় ছোবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো। আমি কি তেমনি বোকা দিদি? কথা শেষ করে ইন্দ্র সপ্রতিভ হাসি মুখে ফস করে তার কোঁচার কাপড়টা টেনে ফেলে কোমরে সুতো বাঁধা কি একটা শুকনো শিকড় দেখিয়ে বলল, এই দেখো দিদি, আটঘাট বেঁধে রেখেছি কিনা। এ না থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত? সাহাজির কাছে এইটুকু আদায় করতে কি আমায় কম কষ্ট পেতে হয়েছে? এ সঙ্গে থাকলে কেউ তো কামড়াতেই পারে না, আর যদি বা কামড়াতো তাতেই বা কি? সাহাজিকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথরটা ধরিয়ে দিত। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে? 8 ঘন্টা? 1 ঘন্টা? না, অতক্ষণ লাগে না, তাই না দিদি? দিদি কিন্তু তেমনি ভাবেই তাকিয়ে রইলেন চুপ করে। ইন্দ্র উত্তেজিত হয়ে উঠেছিল। আজ দাও না দিদি আমাকে একটা। তোমাদের তো 2-3টে রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি। আমাকে তোমরা যা বলো আমি তাই করি, আর তোমরা কেবল আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু এই করে বেড়াচ্ছ। যদি নাই বা দেবে তা বলে দাও না, আমি আর আসবো না, যাও। ইন্দ্র লক্ষ্য করল না, কিন্তু আমি তার দিদির মুখের দিকে তাকিয়ে বেশ অনুভব করলাম যে তার মুখখানা কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হয়ে গেল। কিন্তু পরক্ষণেই জোর করে একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক ঠোঁটে মাখিয়ে বললেন, হ্যাঁ রে ইন্দ্র, তুই কি তো দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে? তবে না তো কি? নিদ্রিত সাহাজিকে একবার আর চোখে দেখে বলল, কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে। এ তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়। সেই যে কবে শুধু হাত চালার মন্ত্রটুকু দিয়েছিল, আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমিও কম নয়, তুমিও সব জানো। ওকে আর আমি খোঁজামত করছি না দিদি, তোমার কাছ থেকেই সব মন্ত্রতন্ত্র আদায় করে নেব। বলেই আমার দিকে তাকিয়ে হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে সাহাজিকে উদ্দেশ্য করে গম্ভীর সম্ভ্রমের সঙ্গে বলল, সাহাজি গাজা টাজা খান বটে, তবে শ্রীকান্ত উনি কিন্তু 3 দিনের বাসি মরা 8 ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন। এত বড় ওস্তাদ উনি। দিদি, তুমিও মরা বাঁচাতে পারো। দিদি কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে হঠাৎ খিলখিল করে হেসে উঠলেন। সে কি মধুর হাসি! অমন করে হাসতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখেছি, কিন্তু সে যেন নিবিড় মেঘ ভরা আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণে অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু ইন্দ্র সেদিক দিয়েই গেল না, বরঞ্চ একেবারে পেয়ে বসল। সেও হেসে বলল, আমি জানি তুমি সব জানো, কিন্তু আমাকে একটা একটা করে তোমাকে সব বিদ্যে দিয়ে যেতে হবে। আমি বলে দিচ্ছি, আমি যতদিন বাঁচবো তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো। দিদি, তুমি কটা মরা বাঁচিয়েছো দিদি? আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। তোমাকে এই মন্ত্র সাহায্য দেননি? না। ইন্দ্র মিনিট খানেক তার মুখের দিকে তাকিয়ে থেকে নিজেই তখন মাথা নাড়তে নাড়তে বলল, এ বিদ্যে কি কেউ শিগগিরই দিতে চায় দিদি? আচ্ছা, কড়ি চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছো না? কাকে কড়িচালা বলে তাই তো জানি না ভাই। জানো না আবার দেবে না তাই বলো। কড়ি চালা কখনো দেখেছে শ্রীকান্ত? 2টো কড়ি মন্তর পড়ে ছেড়ে দিলে না, তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে 10 দিনের পর থেকে টেনে এনে হাজির করে দেয়। এমনি মন্তরের জোর। আচ্ছা দিদি, এই ঘরবন্ধন, দেহবন্ধন, ধুলো পড়া এসব জানো তো? আর যদি না জানবে তো অমন সাপটাকে ধরে দিলে কি করে বলো? কথা শেষ করে এক মুখ জিজ্ঞাসু দৃষ্টিতে দিদির দিকে তাকিয়ে রইল। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নতমুখে বসে মনে মনে কি যেন চিন্তা করলেন। শেষে মুখ তুলে ধীরে ধীরে বললেন, ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ির বিদ্যেও নেই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলে
আমার বুকখানা হালকা করে ফেলি। বল, তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? বলতে বলতেই তার শেষের কথাগুলো কেমন একরকম যেন ভারী হয়ে উঠল। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই বলিনি। এবার সবার আগে জোর করে বলে উঠলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। তিনি আমার দিকে তাকালেন, একটুখানি হাসলেন। বিশ্বাস করবে বই কি ভাই, তোমরা যে ভদ্রলোকের ছেলে, যারা ইতর তারাই শুধু অজানা অচেনা লোকের কথায় সন্দেহে ভয় পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কইনি ভাই। এই বলে তিনি আরেকবার আমার প্রতি চেয়ে ম্লানভাবে একটুখানি হাসলেন। সন্ধ্যের ঝাপসা কেটে গিয়ে আকাশে তখন চাঁদ উঠেছে, আর তারই অস্ফুট কিরণ রেখা গাছের ঘন বিন্যস্ত ডালপাতার ফাঁক দিয়ে নিচের গাঢ় অন্ধকারে ঝরে পড়ছে। কয়েক মুহূর্ত চুপ থেকে দিদি হঠাৎ বলে উঠলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলাম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখছি এখনও সে সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। আর তুমি মিথ্যে আশা নিয়ে শাহজির পেছনে পেছনে ঘুরে বেরিও না। আমরা তন্ত্রমন্ত্র কিছুই জানি নে, মরাও বাঁচাতে পারি নে, কড়ি চালে সাপ ধরে আনতেও পারি নে। আর কেউ পারে কিনা জানি নে, কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই। কি জানি কেন আমি এই এত অল্প সময়ের পরিচয়ে তার প্রত্যেকটা কথা অসংশয়ে বিশ্বাস করলাম। কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়েও ইন্দ্র সেটা করতে পারল না। সে রেগে গেল। যদি নাই পারো তাহলে সাপ ধরলে কি করে? ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র, কোনো মন্ত্রের জোরে নয়। সাপের মন্ত্র আমরা জানি নে। ও, যদি নাই জানো তাহলে তোমরা দুজনে জোট চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছো কেন? দিদি সঙ্গে সঙ্গে তার জবাব দিতে পারলেন না। বোধহয় নিজেকে একটুখানি সামলে নিচ্ছেন। ইন্দ্র আবার কর্কশ কণ্ঠে বলল, ঠগ, জোচ্চোর সব, আমি দেখাচ্ছি তোমাদের মজা। কাছেই একটা কেরোসিনের প্রদীপ জ্বলছিল। আমি সেই আলোতে দেখতে পেলাম দিদির মুখখানা একেবারে যেন মড়ার মতো সাদা হয়ে গেছে। সভয়ে সংকোচে বললেন, আমরা যে সাপুরে ভাই, ঠকানো যে আমাদের ব্যবসা। ব্যবসা? ব্যবসা বার করে দিচ্ছি। চলে শ্রীকান্ত, জোচ্চোর সালাদের ছায়া মারাতে নেই, হারামজাদা বজ্জাত বেটারা। বলে ইন্দ্র সহসা আমার হাত ধরে সজোরে একটা টান দিয়ে সোজা হয়ে উঠল। এই শ্রীকান্ত, চল। একটুও দেরি না করে আমাকে টেনে নিয়ে চলল। ইন্দ্রকে দোষ দিতে পারি না, কারণ তার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের নিমেষে ভূমিসাৎ হয়ে গেল। কিন্তু আমার দু চোখ যে দিদির সেই দুটো চোখের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতেই পারছে না। জোর করে ইন্দ্রের হাত ছাড়িয়ে নিয়ে 5টা টাকা রেখে দিয়ে বললাম, তোমার জন্য এনেছিলাম দিদি, এই নাও। ইন্দ্র ছোঁ মেরে সে টাকা তুলে নিয়ে বলল, আমার টাকা? জোট চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তা তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, সেটাই আমি চাই। আমি তার হাত চেপে ধরে বললাম, না ইন্দ্র, দাও, আমি দিদির নাম করে এনেছি। হারি দিদি? এই বলে সে আমাকে টেনে বেড়ার কাছে এনে ফেলল। এতক্ষণে গোলমালে শাহজির নেশার ঘুম ভেঙেছে। সে উঠে বসে বলল, क्या हुआ? हाँ, अरे क्या हुआ? ইন্দ্র আমাকে ছেড়ে দিয়ে তার কাছে সরে এসে বলল, ডাকু সালা, রাস্তায় তোমাকে দেখতে পেলে না চাপকে তোমার পিঠে চামড়া তুলে দেবো। কেয়া হুয়া? বদমাস বেটা কিচ্ছু জানে না আর বলে বেড়ায় মন্তরের জোরে মরা বাঁচাই। কখনো পথে দেখা হলে না, এবার ভালো করে বাঁচাবো তোমাকে। কথা শেষ করে সে এমন একটা অশিষ্ট ইঙ্গিত করল যে শাহজি চমকে উঠল। তার একে নেশার ঘোর, তাতে হঠাৎ এই অভাবনীয় কাণ্ড। সে যে সাধু ভাষায় বলে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকা, ঠিক সেইভাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে বসে রইল। ইন্দ্র আমাকে নিয়ে যখন দরজার বাইরে এসে পড়েছে, তখন সে বোধ করি কিছুটা প্রকৃতিস্থ হয়ে পরিষ্কার বাংলায় ডাকল,
শোনো ইন্দ্রনাথ, আরে এই ইন্দ্রনাথ, কি হয়েছে বলো তো? আমি তাকে এই প্রথম বাংলা বলতে শুনলাম। ইন্দ্র ফিরে এসে বলল, তুমি কিছু জানো না, না? কেন মিছিমিছি আমাকে ধোঁকা দিয়ে এতদিন টাকা নিয়েছো তার জবাব দাও। আমি জানি না তোমাকে কে সব বলেছে। ইন্দ্র সঙ্গে সঙ্গে ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়িয়ে ইশারা করলো। ওই যে ও বলেছে তোমার নাকি কানাকড়ির বিদ্যে নেই, বিদ্যে আছে শুধু জোর চুরি করবার আর লোক ঠকাবার। এই তোমাদের ব্যবসা, মিথ্যেবাদী চোর। শাহজির চোখ দুটো ধক করে জ্বলে উঠল। সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানতাম না। শুধু তার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। লোকটা তার এলোমেলো জটাটা বাঁধতে বাঁধতে উঠে দাঁড়িয়ে সামনে এসে বলল, এই তুই বলেছিস? হ্যাঁ? দিদি নত মুখে নিরুত্তরে বসে রইলেন। ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়ে বলল, এই রাত্রি হচ্ছে, চল না। রাত্রির যে হচ্ছে এ কথা সত্যি, কিন্তু আমার পা যে আর নড়ে না। তবে ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপও করল না, আমাকে প্রায় জোর করেই টেনে নিয়ে চলল। কয়েক পা এগোতেই শাহজির কণ্ঠস্বর আবার কানে এলো, কেন বললি? প্রশ্ন শুনলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনতে পেলাম না। আমরা আরো কয়েক পা এগোতেই হঠাৎ চারদিকের সেই নিবিড় অন্ধকারের বুক চিরে একটা তীব্র আর্তস্বর পিছনের আঁধার কুটির থেকে ছুটে এসে আমাদের কানে বিঁধল।